তো কবি, সে তো ওই ঢাকায় থাকতে কবিতা লিখতে নি করতেন, বাড়িতে তেমন একটা আসতেন। কবি হাসান হাবিব এই শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেছে। ওনার বাড়িটা আসলে কোন দিকে? কবি হাসান হাবিবের নাম শুনেছো? তার বাড়ি কোন দিকে? আমি যে স্থানটিতে, যে জায়গাতে দাঁড়িয়ে কথা বলছি, এটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা গ্রাম। এই শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আমাদের মানবতার কবি, যিনি সাংবাদিক হিসাবে পরিচিত এবং দৈনিক বাংলা পত্রিকায় যিনি সাংবাদিকতা হিসাবে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। তার বাড়ি এই বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা সকলে আমার পাশে থাকবেন। প্রিয় দর্শক, আমি এই বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি এই কবি হাসান হাবিবের বাড়িতে আমি প্রবেশ করছি। তো আমার সাথে ছোট্ট একটি বাচ্চা যে মাদ্রাসায় পড়াশোনা করে সম্পর্কে এই শিশুটির দাদা হয়। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি। সামনে একটি আমরা বিল্ডিং দেখছি। এই বিল্ডিং এর এই জায়গাতেই কিন্তু কবি হাসান হাবিব জন্মগ্রহণ করেছিলেন। কবি হাসান হাবিবের ভাতিজি রাশিদা বেগম, উনি এই জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন। তো আসলে ওনার সম্পর্কে কি আপনি জানেন? আসলে ওনার সম্পর্কে অনেকেই আসে, আইসা বলে যে বাড়িতে কিছুই নাই, কিছুই করে নাই, কিন্তু ওনার ভাব ছিল, ওনার একটা আবেগ ছিল। ওনার বাবার নাম কি? ওনার বাবার নাম মৃত হামিদুদ্দিন হাওলাদার। আপনার বাপ চাচা কয়জন ছিলেন? ও 8 জন ছিলেন। আটজন ছিলেন। চাচা ফুপু। বাপ চাচা ফুপু। উনি কত নম্বর সন্তান ছিলেন? উনি ছিলেন 1 নম্বরে। 1 নম্বর সন্তান। হ্যাঁ। আচ্ছা, আর আমার আব্বা 4 নম্বর। আপনি কি দেখেছেন তাকে? না, আমি ছবিতে দেখেছি। আপনি তাকে প্র্যাকটিক্যালি দেখেন নাই? না না, আমরা তখন পিচ্ছি পিচ্ছি হয়েছি। 85-তে উনি মারা গেছে। তার বাসায় বেড়াতে যান নাই? গেছি, যখন চাচা ছিল না তখন গেছি। ওই সময় তো আমরা ছোট একদম। আচ্ছা, ওনার যে পরিবার, উনি যে সময় মারা গেছে তখন তো আমরা ছোট। আচ্ছা, ওনার যে পরিবার পরিজন অন্যান্য যারা আছেন ঢাকাতে, তাদের সাথে আপনার কি? হ্যাঁ, আমরা দেখা গেলে আগে যাইতাম, চাচি থাকতে যাইতাম। এই কিন্তু এখন তো চাচি নাই, চাচতো বোন আছে কেয়া চৌধুরী, যে টিভিতে উপস্থাপনা করতেন প্লাস নাটক করতেন আগে। এই মাঝে মধ্যে সাক্ষাৎকারেও থাকতেন। কিন্তু এখন অনেক বয়স হয়েছে, এখন আর উনি থাকেন না। তো ওনাদের বাসা ওই রকমের তো আর যাওয়া হয় না এখন। চাচি যদি থাকে চাচির টানে যাওয়া হয়, চাচা থাকলে চাচার টানে যাওয়া হয়। তো ওই রকমের এখন আর সবাই কর্মব্যস্ত। হ্যাঁ, ওই রকমের যাওয়া হয় না। এখন যাওয়া হয় একটা বিয়ের অনুষ্ঠান পড়লে বা একটা মৃত্যু সংবাদ পড়লে। এইখানে কিন্তু তার বসত ভিটা ছিল, এখানেই ঘর ছিল, এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই জায়গাটি আজকে অস্তিত্বহীন। সেখানে আজকের লতা পাতা, এখানে কোনো ঘর নেই, ঘরের অস্তিত্ব নেই। তো এই বিষয়টি আমাদেরকে ভাবিয়ে তোলে যে আজকের একজন কবি যিনি বাংলাদেশের মানুষকে সচেতন করেছেন, দেশের মানুষকে সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য অনেক অবদান রেখেছেন, সেই কবির জায়গাটি আজকের নির্জীব, সেই কবির জায়গাটি আজকের গুল্মলতায় পরিপূর্ণ। আজকে আমাদেরকে বিষয়টি ভাবিয়ে তোলে। এই যে ভাবিয়ে তোলে, সেই ভাবার বিষয়টি নিয়ে আমি যে এই তার ভাতিজি, তার কি অনুভূতি শক্তি, সেই বিষয় নিয়ে আমি কথা বলছি। এই জায়গাতে তিনি জন্মগ্রহণ করেছে, আজকের এই জায়গাটি অস্তিত্বহীন। তো সেই ব্যাপারে আপনার কি বলার আছে? সেই ব্যাপারে বলা আছে, চাচা মারা যাওয়ার পরে প্রত্যেক বছরই 10ই জুলাই মৃত্যুবার্ষিকী পালন করা হইতো, টিভিতে সব জায়গায় পালন। আস্তে আস্তে মানে এটা আর হয় না, আর তারাও বাড়ি থাকে না, আর আমরাও তো ওই রকমের শিক্ষিত ফ্যামিলি না। দ্বিতীয়ত আমাদের একটু আর্থিক, তার কোনো হাতের লেখা, তার কোনো তার কিছু, তার পোশাক পরিচ্ছদ না, সংগ্রহ করা আপনাদের কাছে কিছু আছে? না, বইটাই আছে, তার লেখা 2-1টা বই আছে ওই ঘরে। আমাদের এখানেও ঘর ছিল না অনেক বছর। আমার মা ঢাকায় থাকতো, আমার হাজবেন্ড মারা গেছে, এই জন্য আমি এখন বাবার বাড়িতে থাকি। আপনি কি চাচ্ছেন যে সরকার এখানে কিছু করুক? হ্যাঁ, অবশ্যই চাচ্ছি। আমি তো চেষ্টা করতেছি। কোন জায়গাতে কিভাবে চেষ্টা করেন আপনি? আমি ডিসি স্যারের সাথে গত বছর দেখা করছি। এই আসার পথে অনেকে আমাকে বললেন আমি একটা পাঠাগার করার জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ, একটা পাঠাগারের জন্য আমি একটা চেষ্টা করতেছি। কিন্তু টিউবওয়েলটা বসাবার পরে আর কি পাঠাগারটার আবেদন দেব, কারণ এই ডিসি স্যার খুব ভালো মানুষ। উনি বলছে আপনাকে টিউবওয়েল না দিলে আপনি আবার আমার কাছে আসবেন, কিন্তু টিউবওয়েলটা পাস হইতে দিবে। প্রিয় দর্শক, রাশিদা বেগম আমাকে জানালেন তার স্মৃতি সংরক্ষণের জন্য, তার এই বসত ভিটা সংরক্ষণের জন্য একটি পাঠাগার করার তিনি মানসিকতা নিয়েছেন। হ্যাঁ, কারণ অনেক মানুষ আসে, যাতে এই পাঠাগার দেখে মানুষ উদ্বুদ্ধ হয়, মানুষ তার সংস্কৃতি সম্পর্কে, মানুষ তার সম্পর্কে জানে, তার প্রত্যেক ভিটা মানুষ দেখতে পারে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এলাকা থেকে তার এখানে দেখার জন্য আসে। আসলে যারা আসে তাদের জন্য আপনারা কি সেইটাই বলতেছি, আমি সেইটাই বলতেছি। একটা সংস্থা থেকে তখন আমরা কোথায় বসতে দেব? তখন খুব খারাপ লাগে আপনাদের? খুব খারাপ লাগে, যেহেতু
যদি একটা পাঠাগার থাকে যেমন আপনাদের বসতে দিতে পারি, ঠিক আছে। অনেক সময় দেখা যায় একজন আপনার আসলে শুধু দুইটা পাঠাগার বই না। থাকা যায়। আপনার যে বক্তব্য আমি মনে করছি আপনার যে বক্তব্য তাতে শুধু পাঠাগার না, এই বাড়িটি সংরক্ষণের জন্য হ্যাঁ। কবির জীবনকে সংরক্ষণ করার জন্য, কবির বাড়িকে সংরক্ষণ করার হ্যাঁ, জন্য, একটা পিরোজপুর ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার জন্য এই বাড়িতে একটি কিছু করার সরকারি জন্য। উদ্যোগে একটা কিছু করা প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি চাচ্ছি আর কি। আপনার কি হয়? আমাকে চাচা হয়। চাচা হয়? হ্যাঁ, তাকে দেখছেন আপনি? আমি দেখুন আমার বাপেও করতে নেই, এ যে ছোটবেলায় বাড়িতে বাইরে হয়েছে। আর আচ্ছা, ওই বাড়ির মানুষ হিসাবে আপনার কি গর্ব আছে? ওই বেরি মানুষ হিসাবে তো এই যে সবাই আসে, এই যে আপনি আসছেন দেখতেছি যে কবি সাহেবের বাড়িতে আসছেন, দেখবেন শুনবেন, যান বাড়ি দেখবেন। কি হয় আপনার? আমার চাচা। চাচা এই বাড়িতে জন্মগ্রহণ করছে, আপনাদের কি গর্ব? তো খুবই গৌরব, কত মানুষজন আসে দেখি, দেখতে আসি, আইতে আসে, এই যেমন আপনার আসছেন এরকম ডেলি, এমন আছে পাঁচ দলও আসে, 5 জায়গা দিয়ে আর কি, 5 দল আসে। হ্যাঁ, আসে দেখি টিকে চলে যায়, কিন্তু বাড়িতে কেউ কিছুই করে না। আর সেও কিছু, ওই ঢাকাই থাকছে, সে বাড়ির জন্য কিছু তেমন এই যে বাড়িতে আসে না, এজন্য আপনার কি বলা? আসে না। কি মানে আপনার বক্তব্য? চাচা হ্যাঁ হ্যাঁ হে যে আসে নাই, হ্যাঁ। হে তো কবি, হে তো ওই ঢাকায় থাকতে কবিতা লিখতে নি করতেন, বাড়িতে তেমন একটা আসতেন। তার কবিতা আপনি পড়েছেন? হ্যাঁ, বৈশাখে যাও শাখে ওই এলো ঝড়, শুকনুকে আর পাতা কাঁপে থর থর, আকাশে মেঘের দল হাকে ওই অবিরল, বনে বনে বুনো হওয়া বহে শান শান। প্রিয় দর্শক, আমাদের আর্তমানবতার কবি আহসান হাবীব স্মরণে পিরোজপুর ঢাকা মহাসড়কের পাশে একটি স্মৃতি ফলক স্থাপন করেছে।